আসসালামু আলাইকুম সবাইকে। সো লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম পরমাণু শক্তি স্তরে তার ব্যাসার্ধ নিয়ে এবং আহ, কোন শক্তি স্তরে তার শক্তি নিয়ে। সো এছাড়াও আমরা কৌণিক ভরবেগ, এছাড়াও কোন পরমাণুর মডেল, বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল দেখেছিলাম। তো আজকে আমরা কথা বলবো যে এগুলোর গাণিতিক সমস্যা নিয়ে, আমরা যে সূত্রগুলো দেখেছিলাম সেগুলোর গাণিতিক সমস্যা নিয়ে এবং দুটা নীতি নিয়ে কথা বলবো। সো গাণিতিক সমস্যাগুলো অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে কবির স্যারের বই থেকে, হাজারি স্যার বা গুহ স্যারের বইও থাকতে পারে দু একটা। সো আমি মোহাম্মদ জিহাদ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে। সো প্রথম প্রবলেম আমাদের যে একটি হান্ড্রেড, আচ্ছা আমরা একটু বলে রাখি যে আমরা যে প্রবলেম গুলো সলভ করবো সেগুলোর একক আমরা তেমন একটা মডিফাইড করবো না। আমরা সবগুলারে একই ফর্মে নিয়ে আসার ট্রাই করবো, অর্থাৎ সবগুলাকে সিজিএস অথবা সবগুলাকে এসআই এককে নেওয়ার ট্রাই করবো। সিজিএস এককে ম্যাথ গুলা করলে বেশি সুবিধা হবে এই চ্যাপ্টারে। সো হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ হিসাবে, অর্থাৎ আমাদের আর এর মান দেওয়া আছে যেটা সেন্টিমিটার। ওকে, গতিবেগ দেওয়া আছে অর্থাৎ ভি এর ভ্যালু দেওয়া আছে আমাদের। এছাড়াও দেওয়া আছে আমাদের কাছে, জানতে চাইছে যে কোন কক্ষপথে অর্থাৎ এন এর মান কত, এটা জানতে চাইছে, আবর্তন রয়েছে। সো ইলেকট্রনের ভর এম দেওয়া আছে। ওকে, সো আমরা যদি এখানে আমাদের দেওয়া ভ্যালু গুলা যদি একটু লিখে রাখি। সো আর এর মান 8.5 ইন্টু 10 ইনভার্স 8, যেহেতু এটা সিজিএস এ আছে অর্থাৎ সেন্টিমিটারে আছে, আমি সেন্টিমিটারে রাখি। এবং ভি এর মান 5.4452 ইন্টু 10⁻⁷ সেন্টিমিটার। ওকে, সো এম এর মান আমাদের ফিক্সড 9.1 ইন্টু 10⁻28, এটা আমরা গ্রামেই রাখবো যেহেতু সিজিএস এককে। তো আমরা হয়তো একটা সূত্র জানি কৌণিক ভরবেগ থেকে, যেটা আমরা বোর পরমাণু মডেল থেকে পেয়েছিলাম। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এম ভি আর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। সো এখান থেকে আমাদের এম এর ভ্যালু দেওয়া আছে, ভি এর ভ্যালু এবং আর এর ভ্যালু দেওয়া আছে। জাস্ট আমাদের কততম কক্ষপথ ওটা আমাদের দরকার। সো আমরা যদি এনটাকে এক সাইডে রাখি, তাহলে এম ভি আর ইন্টু 2 পাই বাই এন, সরি এখানে জাস্ট এইচ বসাইলেই হবে। সো আমরা এইচ এর ভ্যালুটা এখানে লিখে রাখতে পারি সিজিএস এককে, যেটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻27 ইআরজি। ওকে, সো আমরা যদি এই ভ্যালু গুলা বসাই, সো এম এর মান 9.11 ইন্টু 10⁻28, যেখানে ভি এর ভ্যালু 5.4452 ইন্টু 10⁻⁷, এবং আর এর ভ্যালু 8.5 ইন্টু, ওকে, সো টু 10⁻⁸, এবং 2 পাই এর ভ্যালু তো ফিক্সড অর্থাৎ 3.1416 এর সাথে 2 গুণ দিলেই হবে। আবার 6.626 ইন্টু 10⁻27। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি আমাদের ভ্যালু দেখবো অলমোস্ট 3.99, যেটা অ্যাকচুয়ালি 4 এর সমান। সো আমরা বলতে পারি যে চতুর্থ কক্ষপথ, চতুর্থ কক্ষপথে, ঠিক আছে। সো ইলেকট্রনটি অ্যাকচুয়ালি চতুর্থ কক্ষপথে আবর্তনশীল ছিল। ওকে, সো আমরা একক নিয়ে একটু কনসার্ন থাকবো এই ম্যাথগুলোর ক্ষেত্রে। ওকে, আমাদের দ্বিতীয় প্রবলেমে একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে, ওকে এখানে আমাদের লিথিয়াম বলছে, সো এখানে পারমাণবিক সংখ্যা অ্যাকচুয়ালি জেড এর একটা ভ্যালু আসবে। আমরা জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। সো তৃতীয় কক্ষপথ, আচ্ছা তৃতীয় ইলেকট্রনের কথা বলছে। সো তৃতীয় ইলেকট্রন যেহেতু বলছে, আমাদের একটু খেয়াল রাখতে হবে যে তৃতীয় ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোন কক্ষপথে থাকে। সো আমরা যদি একটু লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s1, যেখানে তৃতীয় ইলেকট্রনটা অ্যাকচুয়ালি দ্বিতীয় কক্ষপথে থাকে। সো আমরা বুঝতেছি আমাদের এখানে এন এর ভ্যালু ইনডিরেক্টলি 2 দেওয়া আছে। আমাদের কাছে জানতে চেয়েছে যে শক্তি কত। সো শক্তি যেহেতু চেয়েছে, আমাদের অ্যাকচুয়ালি ই এর ভ্যালু জানতে চেয়েছে আহ এনতম কক্ষপথের। সো আমরা হয়তোবা আগের দিন একটা সূত্র দেখেছিলাম যে ই এন ইজ ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই
এন স্কোয়ার এইচ স্কোয়ার। ওকে, সো এখানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু গুলাই আমাদের জানা, যেখানে 2 পাই এর ভ্যালু ফিক্সড, এম এর ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাফ আমরা একই ফরম্যাটে রাখার ট্রাই করবো। এবং জেড এর ভ্যালু 3, ই এর ভ্যালু 4.8 ইন্টু 10 ইনভার্স 10 ই এস ইউ। ওকে, দেন এন এর ভ্যালু আমাদের 2, এইচ এর ভ্যালু আমাদের 6.626 ইন্টু 10 ইনভার্স 27 ইআরজি। ওকে, সরি। সো আমরা যদি এই ভ্যালুগুলো আমরা এখানে ইনপুট করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাবো আমাদের ভ্যালু আসবে 4.89 ইন্টু 10 ইনভার্স 11 ইআরজি, এই ফরম্যাটে আসবে। সো আমরা অ্যাকচুয়ালি যদি এটারে জুলে নিতে চাই, তাহলে ইজিলি জাস্ট এই ভ্যালুটার সাথে, অর্থাৎ এই আনসারটার সাথে আমরা যদি 10 ইনভার্স 7 গুণ করি, তাহলে এইটা জুলে চলে যাবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। সিম্পল ছিল। ওকে, সো আমরা যদি নেক্সট ম্যাথে যাই, তাহলে আমাদের বলছে হাইড্রোজেন, যেহেতু হাইড্রোজেন বলছে, সো এটার জেড নিয়ে প্রবলেম নেই, আমাদের জেড ইজ ইকুয়াল টু 1, পরমাণুর তৃতীয় শক্তি স্তর। ওকে, সো এন এর ভ্যালু আমাদের 3, ঘূর্ণনরত একটা ইলেকট্রনের গতিবেগ অর্থাৎ ভি এর মান আমাদের বের করতে বলেছে, এবং প্রতি সেকেন্ডে ইলেকট্রনের নিউক্লিয়াসের চতুর্দিকে কতবার আবর্তন করে, অর্থাৎ তৃতীয় কক্ষপথে প্রতি সেকেন্ডে, অর্থাৎ পার সেকেন্ডে আমাদের ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারিদিকে কতবার আবর্তন করতেছে সেটা আমাদের জানতে চেয়েছে। তো এখানে আমরা যখন ভি এর হিসাব করব, আমাদের শুরুতে মনে হতে পারে যে আমাদের যে কৌণিক ভরবেগের সূত্র আছে এম ভি আর ইজ ইকুয়াল টু NH/2 পাই, ওইখানে কিন্তু ভি এর মান আছে ঠিকই, বাট ওখান থেকে আমাদের, আমরা যদি একটু সাইডে লিখি মনে করার জন্য, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো যে এখানে আমাদের এম এর ভ্যালুটা মুখস্থ জানা থাকলেও আর এর ভ্যালুটা আমাদের জানা নেই। সো ভি এর ভ্যালু অ্যাকচুয়ালি বের করতে আমাদের আর এর ভ্যালুটা জানতে হবে। আর এর ভ্যালু বলতে তৃতীয় শক্তি স্তরের আর এর মান। সো আমরা হয়তোবা সূত্র জানি যে এন তম কক্ষপথের ব্যাসার্ধ কত। সো আমরা যদি এই সূত্রটা একটু লেখার ট্রাই করি, সেটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার। সো এখানের ম্যাক্সিমাম ভ্যালুগুলো আমাদের জানা। সো এই ভ্যালুটা যদি আমি একটু সাইডে লিখে রাখি, যে আমাদের এন এর মান এখানে 3, এইচ এর মান অলওয়েজ ফিক্সড। ওকে, সো এখানে এম এর মান 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। ওকে, সো ই এর মান 4.8 ইন্টু 10 ইনভার্স 10 ইএসইউ। ওকে, সো বাকি সবগুলো মান অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। সো আমরা যদি এই মানটা ইনপুট দিই এখানে, সো আমরা যে মানটা পাবো 4.76 ইন্টু 10 ইনভার্স 8 সেন্টিমিটার। সো এটা একটু মনে রাখতে হবে। সো আমরা অ্যাকচুয়ালি ব্যাসার্ধের মানটা পেয়ে গেছি। সো ব্যাসার্ধের মানটা যদি পাই, আমরা ইজিলি এই সূত্র থেকে ভি এর মানটা বের করতে পারবো। সো আমরা যদি একটু লিখি যে, আবার আমরা জানি, আবার আমরা জাস্ট কৌণিক ভরবেগের সূত্রটা লিখবো, সেটা হচ্ছে এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমার তো জানা দরকার সেটা হচ্ছে ভি, অর্থাৎ V3 বা তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ। ওকে, সো এখানে যা ছিল তাই, 2 পাই এম আর। সো আর এর মানটা আমরা একটু আগে পেয়েছি। সো এই মানটা এনে যদি এখানে ইনপুট করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটার ভ্যালু আসবে 7.29 ইন্টু 10⁻⁷ সেন্টিমিটার পার সেকেন্ড। সো আমরা জানি সেন্টিমিটার পার সেকেন্ড থেকে যদি আমরা 100 দিয়ে ভাগ দেই, তাহলে হচ্ছে সেটা মিটার পার সেকেন্ডে যাবে। সো 29 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। সো আমরা অ্যাকচুয়ালি ভি এর মান পেয়ে গেছি। ভি এর মান বলতে কি বোঝাচ্ছি, যে পার সেকেন্ডে ও এত মিটার দূরত্ব অতিক্রম করে কোথায়, তৃতীয় কক্ষপথে। সো আমরা বলতে পারি যে তৃতীয় কক্ষপথে পার সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে। সো আমরা যদি একটা নর্মাল কনসেপ্টের কথা হিসাব করি, যে একটা বৃত্তাকার পথ আছে, ঠিক আছে, তো এই বৃত্তাকার পথ একবার প্রদক্ষিণ করলেও কতটুকু দূরত্ব অতিক্রম করে,
আমরা জানি যে কোনো বৃত্তাকার পথ যদি একবার অতিক্রম করে তাহলে 2 পাই r পরিমাণ দূরত্ব অতিক্রম করে একবার প্রদক্ষিণে। তো এখান থেকে আমরা একটা রিলেশন আনতে পারি। কেমন? যে আমরা যদি বলি আমাদের কাছে কোশ্চেনে যেহেতু জানতে চেয়েছে যে কতবার আবর্তন করবে, সো আমরা দেখতেছি যে একবার আবর্তন করলে 2 পাই r পরিমাণ দূরত্ব অতিক্রম করে। সো আমরা যদি এখানে লিখি যে 2 পাই r মিটার অতিক্রম করে, অতিক্রম অতিক্রম করে একবার আবর্তনে। সো অ্যাকচুয়ালি 1 মিটার দূরত্ব অতিক্রম করবে কতটুকুতে? 1/2 পাই r বার অতিক্রম করলে। সো আমাদের পার সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করতে দেখেছি আমরা? 7.29 10⁵ সো আমরা যদি লিখি 7.29 ইন্টু 10⁵ মিটার অতিক্রম করবে কতটুকু দূর, কতবার অতিক্রম করলে। সো এটা ইজিলি বের করতে পারবো, যেটা হচ্ছে 7.29 ইন্টু 10⁵ যে 2 পাই r, এতবার অতিক্রম করলে, অতিক্রমে বা এতবার আবর্তনে। সো ওকে, আবর্তনে। সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে অতবার আবর্তন হবে আমাদের। কোথায়? যদি প্রতি সেকেন্ডে ইলেকট্রনটি নিউক্লিয়াসের চতুর্দিকে যতবার আবর্তন করার কথা। সো এটা ইজিলি বের করতে পারবো। আর এটার একক অবশ্যই পার সেকেন্ড হবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে যেহেতু জানতে চেয়েছে, সো প্রতি সেকেন্ডেও হচ্ছে এতবার আবর্তন করবে। ওকে, সো আমরা যদি আমাদের পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে ডি ব্রগলি সমীকরণ, যেটা নিয়ে অলরেডি আমরা একটু হলেও আলোচনা করেছিলাম যখন সূত্রগুলো প্রতিপাদন করছিলাম। তো আমরা এখানে আবার একটু কথা বলি যে ডি ব্রগলি সাহেব অ্যাকচুয়ালি চলমান বস্তুর কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম দুটা একসাথে প্রমাণ করছিল। তো এটা কেমন আমরা একটু দেখি। সো যদি আমরা এই সূত্র দুইটা থেকে, অর্থাৎ ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার এবং ইজ ইকুয়াল টু এইচ এফ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি এবং, ওকে, সো ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে গিয়ে যদি আমরা এই কনস্ট্যান্ট ভ্যালুটা গুণ দেই তাহলেও আমরা ই এর ভ্যালু পাবো, এবং এটা আমাদের বিখ্যাত সূত্র আইনস্টাইনের সূত্র থেকে এসেছে, এমসি স্কোয়ার। সো আমরা এই দুটাকে যদি সমান লিখি, অর্থাৎ এমসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ এফ। সো আমরা আরেকটা সূত্র জানি, সি ইজ ইকুয়াল টু এফ ল্যাম্ডা। এটা আমরা হয়তো বা নবম দশম শ্রেণীতেও পড়ে এসেছি, বা ভি ইজ ইকুয়াল টু এফ ল্যাম্ডা, দুটাই আমরা পড়ে এসেছি। সো এখানে যদি আমরা এমসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি এফ এর পরিবর্তে সি বাই ল্যামডা লিখবো। সো একটা সি কাটা দিলে এম সি ইজ ইকুয়াল টু এইচ ভাগ ল্যামডা, এটা আমরা লিখতে পারি। সো এখান থেকে আমরা ইজিলি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ভাগ এম ভি, অর্থাৎ ভি বা সি লিখতে পারি। অর্থাৎ ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি টি, অর্থাৎ ভর বেগ। সো এখান থেকে আমরা একটা সিম্পল জিনিস দেখতে পারি যে ভরবেগ এটা হচ্ছে অ্যাকচুয়ালি বস্তুর বা কোন ইলেকট্রনের কণা ধর্ম, এবং এই ল্যামডা এটা হচ্ছে তরঙ্গ ধর্ম। ওকে, সো একটা জিনিস আমরা দেখতে পারি। সো এটাই অ্যাকচুয়ালি ডি ব্রগলি সাহেব প্রমাণ করেছিল যে চলমান বস্তুর কণা ধর্ম আর তরঙ্গ ধর্মের মধ্যে একটা সম্পর্ক আছে, ইলেকট্রনের রয়েছে। এরপর হাইজেনবার্গের একটা অনিশ্চয়তা নীতি আসে। এটা অনেকটা আমাদের বাস্তব লাইফের সাথে রিলেটেড, বিশেষ করে কলেজ লাইফের সাথে। অর্থাৎ কলেজ লাইফে আমরা হচ্ছে চিল এবং পড়াশোনা একই টাইমে করা যেমন টাফ, একটা করতে গেলে আর একটা অনিশ্চয়তা চলে আসে। সেম টু সেম হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার রাজনীতি, যে আমাদের একটা ঠিকঠাক রাখতে গেলে আর একটা অনিশ্চয়তা দেখা যায়। এখন কথা হচ্ছে কোন দুইটার মধ্যে অনিশ্চয়তা দেখা দিবে। আমরা যদি একটা সূত্র লিখি, ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান অর ইকুয়াল এইচ বাই 4 পাই, এটা অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো হাইজেনবার্গ সাহেব বলছিল যদি আমরা কোনো ইলেকট্রনের ঠিকঠাক ভাবে ভরবেগ
নির্ণয় করতে যাই, তাহলে আমাদের অবস্থানের একটা অনিশ্চয়তা দেখা দিবে। আবার আমরা যদি কোনো অবস্থান ঠিকঠাক ভাবে নির্ণয় করতে যাই, তাহলে ভরবেগের একটা অনিশ্চয়তা দেখা দিবে, যেটা অ্যাকচুয়ালি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নামে পরিচিত। ওকে, সো লাস্ট টপিক আজকের, সেটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণুর মডেল, যেটা নিয়ে আমরা হচ্ছে মোটামুটি বিস্তারিত আলোচনা করার ট্রাই করেছি। সো আমরা হয়তো একজন নাম মিস দিচ্ছি, সেটা হচ্ছে থমসন, যার নাম অ্যাকচুয়ালি 1907 সাল থেকে আমরা ভালোভাবে জানি। সো তার মডেলটা অ্যাকচুয়ালি তেমন একটা গ্রহণযোগ্যতা পায়নি, তাই আমরা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যার পরমাণু মডেলের মধ্যে স্থান পাইনি। সো আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল, আমি একটু কালারটা চেঞ্জ করি। ওকে, রাদারফোর্ড পরমাণু মডেল যেটা 1911 সালে আসছিল, আর তার ফলাফল অর্থাৎ মেইন রিজন, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে নিউক্লিয়াসের অস্তিত্বের ব্যাপারে আমরা ধারণা পাইছিলাম। তার ঠিক 2 বছর পর নিলস বোরের মডেল থেকে আমরা হচ্ছে স্থির কক্ষপথের ব্যাপারে ধারণা পাইছি এবং অরবিটের ব্যাপারে ধারণা পাইছি। এছাড়াও একটা ফেমাস জিনিসের ব্যাপারে ধারণা পেয়েছিলাম, সেটা হচ্ছে বর্ণালী। আমরা বর্ণালী নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এছাড়াও ডিব্রগলি থেকে আমরা ইলেকট্রনের দ্বৈত ধর্ম, অর্থাৎ কণা এবং ভরবেগ, অর্থাৎ কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম নিয়ে আলোচনা করছিলাম। ওকে, একটা হচ্ছে শ্রোডিঞ্জার, যার ব্যাপারে হয়তো বা আমরা তেমন একটা আলোচনা করিনি। তার মতবাদ থেকে অ্যাকচুয়ালি বলবিদ্যার সমীকরণ আমরা পাই, অর্থাৎ 3D স্ট্রাকচারের সমীকরণ আমরা পাই। এছাড়াও হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমরা অবস্থান ও ভরবেগ নিয়ে একটা অনিশ্চয়তা দেখেছিলাম, যে একটা যদি আমরা এক্সাক্ট বের করতে চাই আর একটা অনিশ্চয়তা চলে আসে। সো দুইটা অ্যাকুরেটলি কখনোই এক টাইমে করা সম্ভব না। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হয়তোবা আমরা কোয়ান্টাম বা বর্ণালী নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।